Assalamu alaikum everyone, it's me Jajiba Jabin. Welcome to my channel BTS Tekuk World. So everyone, স্টোরির সেকেন্ড পার্টের শেষের থেকে কিন্তু ফ্ল্যাশব্যাক স্টার্ট হয়েছিল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, তেকুকের বিয়ের পর থেকে কিন্তু ফ্ল্যাশব্যাক স্টার্ট হয়েছে। তো আমি আশা করছি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো। আর স্টোরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে, লাইক করবে। যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবে। তো সবাই ভালো থেকো, চলো স্টোরি স্টার্ট করি। পরের দিন তে ইউনিভার্সিটিতে যেতেই তাকে ডেকে পাঠায় প্রফেসরের কক্ষে প্রবেশ পথেই পিয়ন তাকে বাধা দেয়, বলে প্রফেসর মিটিংয়ে আছে, একটু অপেক্ষা করতে। কিন্তু প্রফেসর নিজে থেকেই তাকে ডেকে পাঠায় ভেতরে প্রবেশ করতেই তে সালাম দেয়। প্রফেসর ইউসুফ সিরাজি মাথা দোলায়। কক্ষের পরিবেশ শীতল নিস্তব্ধ। কয়েকজন শিক্ষক আর কিছু দূর দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়ে আছে মূর্তির মতো। বসে যে কেউই নেই তা নয়, প্রফেসরের পাশের চেয়ারে বসে আছে একজন। তবে তের উপস্থিতি তাকে একটুও উদ্দীপিত করেনি। দৃষ্টি অবধি কাঁপেনি তের আগমনে। সে মনোযোগ সহকারে একটা কাজ করছে। বা হাতের অনামিকা আঙুলের রূপার আংটিখানা আঙুলের মাঝখানে ঘোরাচ্ছে, কিন্তু দৃষ্টি সেদিকে নয়, ঠান্ডা দৃষ্টি মেঝের দিকে। বলবান লম্বা দেহে সাদা ধবধবে পাঞ্জাবি, যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে তে চেনে। ছাত্র পরিষদের একতলা বিল্ডিং এর সামনে এক গাদা ব্যানার লাগানো। সেসবেই এই লোকটার ছবি রোজ ছাপানো হয়তো। নাম ইউনু ওরফে হামজা পাটোয়ারি। তের কেমন অস্বস্তি ফিল হচ্ছে এই পর্যায়ে। প্রফেসর তাকে জিজ্ঞাসা করলো, গতকাল কি হয়েছিল? তে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে র্যাক দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলো, সে তো আর নতুন কিছু না, তুমি কি করেছো? আমাকে সিগারেট টান। ওহ থামো। ব্যাপারটা শুনতে মোটেও আগ্রহী নয় প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনানোর মতো ঘটনাও নয়। বিরক্ত হলো সে, বলল, তুমি কি করেছো সেটা বলো। তে স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে ধীর কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, তবে তাতে আমি অভ্যস্ত নই, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে ফেলেছি। সিনিয়র দুজন সঙ্গে সঙ্গে কেসে উঠল। বসে থাকা শিক্ষকগুলোর দৃষ্টি সরু হলো। সিরাজি সাহেব মারি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে পাশে বসে থাকা ইউনুকে একবার দেখে নিল। ইউনু ওরফে হামজার কোনো হেলদুল নেই। সে খুব মনোযোগ সহকারে তার হাতের আঙুলের আংটিটার সাথে খেলছে। এ পর্যায়ে প্রফেসর থেকে থমকে উঠল। এই শিখছো, কার সাথে কি আচরণ করেছো সে বিষয়ে কোনো জ্ঞান আছে? অভদ্র আনকালচার মেয়ে কোথাকার। সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছো এতদিনে? বিশ্ববিদ্যালয় আসো কি বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভিতরে, তুমি জানো এতে তোমার এডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে, জানো? তে বোকার মতো অবাক হলো। সে নেহাত অনভিজ্ঞ বলেই অবাক হলো, নয়তো এমন স্বাভাবিক ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। নাম কি? মেহজাবিন আরমিন তে। বাবার নাম? এ পর্যায়ে একটু ভয় পেল তে। এসব আব্বুর কানে গেলে আব্বুর যদি প্রেশার বাড়ে, সম্মানে আঁচ লাগে আব্বুর। এই একটা স্থানেই তো তের সকল দৃঢ়তা শেষ হয়ে যায় আর অসীম দুর্বলতা শুরু হয়। এই পর্যায়ে তের দৃষ্টি একটু সচল হলেই সে দেখতে পেত ইউনু ওরফে হামজার নজর তার উপর পড়েছে। তের পা থেকে মাথা অবধি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবারও মেঝেতে আটকালো। তে তার বাবার নাম বলল, আমজাদ আলী। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করেছে, 1 বছর খানিক হয়েছে। প্রফেসর ইউসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞাসা করে, ইউনো তুমি কিছু বলবে? ইউনুর মনোযোগে বিঘ্ন ঘটল না প্রফেসরের ডাকে। কিছু মুহূর্ত পর খুব অলসতার সাথে আংটি থেকে ডান হাতখানি তুলে তর্জনী ও মধ্যমা আঙুল নাড়িয়ে ইশারা করলো। থেকে বের হয়ে যেতে অনুমতি দিল নাকি খুব আগ্রহতার সাথে আদেশ করলো বোঝা মুশকিল। তবে চোখ তুলে তাকালো না একটা বারের জন্য। কক্ষ থেকে বের হওয়ার পরেও তে হৃদস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল কিছু। হৃদস্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিচ্ছুই ঘটেনি। উল্লেখ্য অপ্রত্যাশিত ব্যাপারটুকু হৃদস্পন্দনের অস্থিরতায় মিশে থাকা ভালো। এর আগে কখনোই তে এতটা কাছ থেকে ইউনুকে দেখেনি। সরাসরি সাক্ষাৎ আজই প্রথম। প্রফেসরের কক্ষ থেকে বের হয়ে শহীদ মিনার চত্বরে আসতেই থেকে একটা সিনিয়র মেয়ে ডেকে দাঁড় করালো। নাম তার তানিয়া। তানিয়া থেকে জিজ্ঞাসা করলো, গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? তে বসলো সিঁড়ির উপর। তার শরীরটায় দুর্বল অনুভব হচ্ছিল। সে বলল, গতকাল আবার কেন? এর আগেও কিছু ঘটেছিল ভার্সিটিতে? কোন ইয়ারে যেন তুমি? 2nd ইয়ার। ও আচ্ছা, ছুটি ছিল তোমার। ভার্সিটিতে হওয়ার মতো কি কিছু কমতি আছে? একের পর এক হয়েই যায়। তোমার কি হয়েছিল গতকাল জয়ামির জঙ্কুকের সাথে? তে চিনল না।
জয় আমির জঙ্কুক? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার, বিরক্ত হলো সে। 2 বছর ধরে ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে? জয় আমির জঙ্কুককে চেনো না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? আচ্ছা, কাউন্সিলরের ছেলে, ছাত্র সদস্যের সভাপতি ইউনো ওরফে হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। তো জঙ্কুককে? ইউনোর ফুফাতো ভাই জয় আমির জঙ্কুক। তানিয়া তের আনমনা ভাবটা পছন্দ করলো না। তার মনে হলো সে চেনাতে পারে নাই জয় আমির জঙ্কুককে। তানিয়া আরেকটু সহজ করে বর্ণনা করে বলল তেকে। 2 বছর আগে এখান থেকেই অনার্স শেষ করেছে। ফর্সা বর্ণের, লম্বা করে, থুতনির নিচে একটা তিল আছে, গলায় মোটা একটা চেন, তাতে জি অক্ষরের লকেট, ডান হাতে ঘড়ি পরে, বাম হাতে ব্রেসলেট। কালকে তো দেখা হয়েছিল, মনে নাই? তের মনে পড়ল লোকটা ঝুঁকে এসেছিল তার ওপর, বুকের ওপরে থাকার চেনের লকেটটা তার শরীর স্পর্শ করেছিল। তে দীর্ঘশ্বাস ফেলে বলল, চিনেছি। কি করেছিল ও তোমার সঙ্গে? তানিয়ার সুরে গোপনীয়তা রক্ষার তাগিদ, খুব সচেতন ভঙ্গিতে ভয়ঙ্কর কোনো রহস্য খোঁজার চেষ্টা করছে সে। বিশেষ কিচ্ছু করেনি, রেড দিয়েছিল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, এসব হতেই থাকে। বলো কি করেছে ও তোমার সঙ্গে? তে অবাক হয়ে বলল, আশ্চর্য, লজ্জার প্রশ্ন উঠছে কেন? বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে, আর কি সব হয়ে থাকে। তানিয়ার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে, বিদ্রুপের হাসি। রাগ হচ্ছে খুব তের নাদানির ওপর। কেন, তুমি জানো না র্যাগিং এ মেয়েদের সাথে কি কি করা হতে পারে? আন্দাজ আছে, তবে আমার সাথে তেমন কিচ্ছু হয়নি। তানিয়া বোকা নয়, জয় আমির জঙ্কুকের হাতে পড়েছিল, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি এটা বিশ্বাস করার মতো বোকা অন্তত সে না। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় ভালো কথা। কিন্তু তুমি কি করেছো? তোমাকে নিয়ে কানাঘোষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘোষার মতো কিছু করিনি তো আমি। এছাড়া সাহসের কিছু নেই তো। যা আমার পছন্দ না তা আমি সাফ মানা করে দিই। তোমার তো মাথায় দোষ আছে তে। তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘোষার মতো কিচ্ছু করনি। হয় তুমি পাগল, নয় তুমি বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকে না। তুমি সিনিয়রদের সাথে এই রকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয় আমির জঙ্কুককে তুমি চেনোই না, সাথে ইউনো ওরফে হামজা পাটোয়ারিকেও চেনো না। তে মনে মনে বলল, ঘাস কাটতে আসি না এখানে, এবং এসব পঙ্গপালদের খবর রাখতে তো অবশ্যই না। পড়াশোনা করতে আসি, পড়া শেষ করে ফিরে যাই। থেকে চুপ থাকতে দেখে তানিয়া তাকে সতর্ক করে বলল, শোনোতে, তুমি খুব নাদান আছো এখনো। তোমার ভালোর জন্যই বলছি, এই সমস্ত সাহসিকতা নিজের কাছে রাখো। এসব এখানে চলে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে কিংবা সামনে কি হবে জানি না, তুমি সাবধান হও। এর আগেও বহু মেয়ে ভার্সিটি ছাড়া হয়েছে জঙ্কুকের কারণে। তুমি তো তখন বোধহয় অ্যাডমিশনও নাওনি। জঙ্কুক সেকেন্ড ইয়ারে ছিল। একটা মেয়ে হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ওরা কি করেছে মেয়েটার সাথে কেউই জানে না, কিন্তু বাঁচতে দেয়নি। জঙ্কুক আর ইউনো 2 ভাই অভিশাপ। আবার বিপরীতে তারা খুব ভালো। ভালো কেন? রাজনৈতিক চাল বোঝো না? সমাজ সেবার কাজ করে 2 ভাই আর তার দলের ছেলেরা মিলে। পুরো ছাত্র সংগঠনে ভালো জোগাড় দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। অঞ্চলে ভালো নামডাক আছে ইউনোর। তবে জঙ্কুক সেরকম না। তের চোখের সামনে ইউনোর শীতল চোখে মেঝেতে তাকিয়ে থাকার দৃশ্যটা ভেসে উঠল। সে বলল, কিছু কি হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনীতি ছাড়াও অন্য কিছু? আমার তো ছুটি ছিল, তাই জানি না। বঙ্গমাতা হলের আয়াকে চেনো? দেখেছি। ইউনো ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে সেটার পাশের বাড়িতেই সে থাকে। কয়েক বছর আগে তার ছোট ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই ক্ষত থেকে ক্যান্সার হলো। তার চিকিৎসায় খালা নিজে ওই বাড়িটার জমি বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো, পাওয়ার দলিল করা। মানে হলো ওই জমিনের বিনিময়ে যে টাকাটা সে নিয়েছে, ওই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না দিলে, সুদ আসল পরিশোধ না করলে ওই জমিনটা আর ফেরত পাবে না। কিন্তু পারেনি ঠিক সময় টাকাটা পরিশোধ করতে। আর জমিনটাও বন্ধক দিয়েছিল রাজন আজগরের কাছে। ওরা কেমন লোক তা যদি না জানো তাহলে কিচ্ছু বলার নেই তোমাকে। তো রাজন আজগরের একমাত্র ভাতিজা পলাশ আজগর ওরফে কাই, সে তাগিদা দিচ্ছিল বাড়ি খালি করতে। কিন্তু খালার তো যাওয়ার কোনো জায়গা নেই, তো উনি আরো কিছু সময় চায়। সেই সময়ের মধ্যে টাকা ফেরত দেবেন, নয়তো বাড়ি ছেড়ে চলে যাবেন। সেই জন্য ইউনো ভাইকে ধরেছিল খালা। ইউনো ভাইয়ের আব্বা আবার কাউন্সিলর, তো ইউনো ভাই আর কাউন্সিলর মিলে সালিশি বিচার করেছে। তারপর খালাকে কিছু সময়ও দিয়েছে, কিন্তু সেই সময়ের মধ্যে খালা টাকা পরিশোধ করতে পারেনি, আর বাড়িটাও খালি করেনি। তার কিছুদিন পর থেকেই খালার একমাত্র মেয়ে আখিকে আর পাওয়া যাচ্ছে না। এই পর্যায়ে তের গলাটা শুকিয়ে এলো। সে বলল,
পাওয়া যাচ্ছে না মানে? আর এসব কি সবাই জানে? তাহলে পলাশ আসগরকে আর হামজা পাটোয়ারি মানে ইউনুকে কেউ ধরছে না কেন? চুপ চুপ করো, আস্তে কথা বলো। পাগল নাকি তুমি? লোকে এত খবর কিভাবে জানবে? আমার হলের খালা, তাই আমি একটু ভেতরের খবর জানি। তোমাকে সতর্ক করার জন্য বললাম। তুমি যে দুঃসাহস দেখিয়েছো, এখনো সময় আছে, সাবধান হও। তাছাড়া এখনো কেউই জানে না আকিব কোথায় আছে কিংবা তার সাথে কে কি করেছে, কি হয়েছে। তে ওখান থেকে উঠে এলো, মাথাটা ভার হয়ে এলো। তানিয়া খুব শাসিয়ে দিয়েছে, এই সমস্ত কথা যেন কেউই না জানে, খবরদার। তের চোখের সামনে কল্পনায় এক অপরিচিতা কিশোরীর চেহারা ভাসতে লাগলো। তার মনে হলো তার খুব কাছের কেউ হারিয়ে গিয়েছে। কি হয়েছে সেই অপরিচিতার সাথে? কোথায় আছে সে? সেই দিনের পরে একটানা 2 দিন তে ভার্সিটিতে গেল না। তার আব্বু মাস্টার সাহেব জেলায় নেই। এই অবস্থায় একা ভার্সিটিতে যাওয়ার সাহস হলো না তার। তের ভাবি মার্জিয়া বাবার বাড়ি থেকে দুপুরের দিকে শ্বশুর বাড়ি ফিরেছে। তে তখন গোসল করে গোসলখানা থেকে বের হয়েছে, টাওয়াল দিয়ে চুল মুছছে। রাবেয়া বেগম জোহরের নামাজ পড়ছে। মার্জিয়ার সাথে এনেছে এক ভারী ব্যাগ, তাতে কিছু টাটকা সবজি দেখা যাচ্ছে। মার্জিয়া ব্যাগটা ধপ করে মেঝেতে রাখে। তে গিয়ে ব্যাগটা হাতে নিয়ে বলে, অন্তিম আনতে যায়নি, একা এলেন? মার্জিয়া কোনো জবাব দিল না। তে আবারও বলল, আপনি বোরকাটা খুলে গোসল করে আসুন, আমি নামাজ পড়ে আসছি, তারপর একসাথে খাবো। মার্জিয়া খ্যাক করে উঠল, এই নাটক করবা না তে, একদম সহ্য হয় না গায়ে। তে স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছাদ করে উঠল মার্জিয়া, তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ আশা করছি না আমি। কথা তো বলো সব গা জ্বলার মতো। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ কার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকলে রাগ আর কার উপর দেখাবো? মুখটা সংযম করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার এই সমস্ত অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি বললা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো, আমাকেও কি বাড়ি থেকে বের করবা নাকি? তুমি জানো তে আমার মেজাজে সবসময় আগুন জ্বলে। তুমি সামনে আসলে মনে হয় কেরোসিন ঢেলে নিজেকে পুড়িয়ে ফেলি। পাগল হয়ে যাচ্ছি আমি। অকারণেই এমন কর্কশ ব্যবহার করলে মনে শান্তি থাকবে না। এই যে বললেন আমাকে দেখলেই আপনার মনে আগুন জ্বলে, এর কোনো কারণ আছে? ব্যাখ্যা করতে পারবেন আপনি? চুপ, তোমার এত মিটি মিটি জ্ঞান আমার চাই না তে। আমার জীবনটা জাহান্নাম বানাতে তোমরা সবাই যে আয়োজন করছো ওটাই যথেষ্ট। তার উপর আর ভালো মানুষই দেখাইতে আসবা না। রাবেয়া বেগম জোহরের নামাজে বসেছিল, দ্রুত সালাম ফিরিয়ে উঠে আসলো। কি হয়েছে মার্জিয়া, এসব কেমন কথা বলতাছো? কি হয়েছে তোমার? মুখটা ছামটি মারলো মার্জিয়া। শখ আমার খুব, তো তাই বলি। তে বলল, বনিতা না করে বলুন তো আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন। আপনি যে একটা নোংরা ভাষা ব্যবহার করলেন তার উপযুক্ত কারণ বলুন। অর্ডার নাকি তোমার? অনেকটা তাই। ফাসিকের মতো মুখ ফুসকে ফট করে এমন কিছু বলবেন না যেটা আত্মসম্মান আর চরিত্রে আঘাত করে। আর সেটা তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ভাবি। উপযুক্ত ভিত্তি সহ ব্যাখ্যা করুন আপনার ভাষাটার মাতারি কি এবং সেটা আমি কিভাবে। বাবা, ওকালতি তো ভালোই শিখেছো। কথাবার্তা এমন ভাবে বলো যেন গোটা দুনিয়াটা তোমার আদালত। তুমি মাতারি কেমনে জানো না? তুমি না, আমার বোনের সংসারটা তোমাদের জন্য যদি ভেঙে যায় তখন দেখবা আমি তোমাকে এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হির হির করে বাড়ি থেকে টেনে বের করে দিয়ে আসি। পাশ থেকে রাবেয়া বেগম বলে উঠে, কি বললা তুমি বৌমা? আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার তুমি কে? আমার মেয়ের বাপ মা কি মরে গেছে? তারা এখনো বেঁচে আছে। ঘটনা কি হয়েছে সেটা না বলে এত ভঙ্গিটা কেন? মার্জিয়া কটমট করে উঠল, যেন তার অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না। কিছুটা কর্কট সুরে সে বলল, বলতে পারলে তো হতোই, বলতে পারি না তো আম্মা, না পারি সইতে। তবে এতটুকু বলে রাখি, আমার বোনের সংসার ভাঙলে আপনার মেয়েকে দেখি এই ঘরে কে রাখি। ঠিক তখনই তের ভাই অন্তিম ঘরে ঢুকে, ক্লান্ত পরিশ্রান্ত রক্তশূন্য প্রাণহীন চেহারা। সে আস্তে করে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? রাবেয়া বেগম মৃদু সুরে ছেলেকে বলে, মার্জিয়া কি কয় কিছুই তো বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখতে ভালো লাগে কত বাপ। কি হয়েছে, কিসের কথা কয় কিছুই বুঝি না। তোর বাপের কানে গেলে ব্যাপারটা কি ভালো হইব? মানুষটা এমনিতেই চিন্তায় শেষ হয়ে যাইতাছে। আজকে 3 দিন ধরে বাড়িতে নাই। অন্তিম নীরব, কিছুই বলল না। যেভাবে বাড়িতে ঢুকেছিল সেভাবে নিজের ঘরে ঢুকে পড়ল, যেন তার কিচ্ছু বলার নেই, কিচ্ছু শোনার নেই। বিশেষত শুনতে চায় না স্ত্রীর অভিযোগ, শুনতে চায় না বাবার পরিস্থিতি। অন্তিম ছিল আমজাদ মাস্টারের সুযোগ্য ছেলে, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজের আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য, বিবেকহীন, মূর্খ কাপুরুষের জন্মটা যেন কবে হলো। সকাল থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি, এখন একটু অল্প খিদে পেয়েছিল, তা এখন আর অনুভব করছে না তে। পেছনে রাবেয়া বেগম ফুপিয়ে উঠল,
তে তাকালো না সেদিকে। তার মাটা অবলা নারী, আজকে তার বাবার ফেরার কথা ছিল কিন্তু ফিরল না। লোকে বলে অন্তিম তের চেয়েও সুন্দর যুবক ছিল, মেধাবী ছাত্র ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে অন্তিমের সম্পর্ক চমৎকার ছিল। রাবেয়া বেগম বরাবরই অল্প শিক্ষিত সরল বাঙালি নারী। ওনার বিপরীতে আমজাদ সাহেবের গুণাবলীতে দুইটা সন্তান গড়ে উঠেছিল। তে তখন ছোট, অন্তিম তখন কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি মারামারির ঝামেলার শেষে আবারও বেহায়ের মতো গিয়ে তের চুলের ঝুঁটি টানার মতো দুষ্টুমি করে বহুবার আমজাদ সাহেবের কাছ থেকে শাস্তি পেয়েছে অন্তিম। ভীষণ ডান পিঠে চঞ্চল আর সব থেকে বেশি জেদি ছিল অন্তিম। তার প্রখর আত্মসম্মানের জন্য মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর কাছে। কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তির পালা এলে অন্তিমকে বাড়ি ছাড়তে হয় শিক্ষার সুবাদে। এরপরেই তো অঘটনটা ঘটে যায়, মার্জিয়াকে ভাগিয়ে নিয়ে চলে আসে বাড়িতে। থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী, সেই নিয়ে মাস্টার মশাই আমজাদ সাহেবের নাম খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের সাধারণ শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে কাজটা করেছিল অন্তিম। তাতে সবচেয়ে বেশি ক্ষতি তার নিজের হয়েছে আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তার আব্বু। অথচ এটা বুঝে অনুতপ্ত বা ব্যথিত হওয়ার বদলে বিগড়ে গেছে। দুটো থাপ্পড় মেরেছিল মাস্টার মশাই তার ছেলের গালে, কয়েকটা কথা শুনিয়েছিল। তার মধ্যে অন্তিমের আত্মবিশ্বাসে লাগার মতো কথা ছিল এটা, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরাদ আছে তোর, আর বিশেষ কিচ্ছু বলেনি। ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই করিস, তোর মতো একটা মেধাবী ছেলে প্রেম করার মতো ছোট কাজটা কিভাবে করলো? আর প্রেম করেছিলি কিন্তু এই যে নিজের ক্যারিয়ারটা গাঙে ফাঁসিয়ে বাবা মার মনে কষ্ট দিয়ে বউটা ঘরে তুললি, এটা তোর কোন আত্মমর্যাদাকে প্রকাশ করলি বলতো? বাস ওটুকু কথার পরে না প্রাণের বোন না প্রাণের বাবা, কারো সাথে কোনো কথা নেই, কি করছে কি হচ্ছে সবটাতে নিলুপ্ত নিঃশব্দ। এরপর থেকে অন্তিম বদলে গেছে আর মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও তার নিষ্ঠুপতায় মার্জিয়ার উগ্রতা দিন দিন বেড়েই যাচ্ছে। 3 দিন পর তে ভার্সিটিতে আসলো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে এগিয়ে গেল গেটের দিকে। অন্যরকম লাগছে সবকিছু। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে, একটা স্থানে চেয়ার আর বেঞ্চ পাতা। জঙ্কুক বসে আছে পায়ের ওপর পা তোলে, পাশে বসে আছে ইউনো, দুজনের পরনেই পাঞ্জাবি। বসে বসে ঠ্যাং দোলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝামাঝি সময়টা, শাল জড়ানো গায়ে। দুজনকেই ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। দুজন মহান ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। ইউনো স্বভাব সুলভ গম্ভীর মুখে বসে আছে আর জঙ্কুক এইদিক ওইদিক তাকাচ্ছে। স্থির থাকার স্বভাব নেই। শঙ্কিত বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে ভিতরে ঢুকে তে। নোংরা একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের উপরে পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে যায় তে। এই মেয়েটা কি তাহলে আখি? বুকের রক্ত ছলকে উঠে তের। সালমা বেগমের মেয়েটা এত সুন্দর, অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরা বুঝি? ঘন চোখের পাপড়ি জোড়া, যেন এখনই ঝাপটে উঠবে। সেই সুন্দর মুখখানা বিবর্ণ, খামচির দাগ ভর্তি, ঠোঁটের কোনায় রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালশিটে রং ধারণ করেছে, গাছি গাছি চুল ছিঁড়ে উপড়ে ফেলা হয়েছে। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড় টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে একটা মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। তের মনে হচ্ছে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরের ভার ছেড়ে দিতে চাইছে। তখনই কেউ থমকে উঠল তেকে। এত কাছে এসে দাঁড়াবেন না, পিছিয়ে দাঁড়ান, যান পেছান। ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালশেটে খয়েরি ইঙ্ক করা শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসছে একজন পুরুষ। তেকে উপেক্ষা করে শার্টের হাতা ফোল্ড করতে করতে গিয়ে বসলো লাশের মাথার কাছে। ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। তে ভিড় থেকে বের হয়ে আসলো। তার বাবা রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ পত্রিকা ভেদ করে প্রথমবারের মতো কোনো খুবলে খাওয়া মেয়ের মরা দেহের সম্মুখীন হয়েছে তে। এমনটা সত্যিই হয়? কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে থপ করে বসে পড়ে মেয়েটির মরা দেহর পাশে। সালমা খাতুনকে সামলাতে যে নারীটা ছুটে আসলো, তের চোখ আটকে গেল তার উপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখখানা মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্যের সাথে তো মিলছে না পরিস্থিতি। তে ভাবছে কে করেছে এসব, জঙ্কুক না ইউনো? তাদের কথায় প্রথমে মাথায় আসছে তের, কিন্তু তা উচিত নয়। তে টের পেল এমনটা ভাবার পিছনে একটা কারণ আছে। সে আজ 2 দিন যাবৎ এই দুইটা নামে আতঙ্কিত বলেই এমনটা ভাবছে। তে চোখ তুলে তাকালো আবার। শাড়ি পরা নারীটির নাম চাঁদনি। মৃত মেয়েটির ভাবি সে। অফিসার মোস্তাকিন তার
সাথে কথা বলছে। তে লক্ষ্য করলো মহিলাটির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেন রহস্যটাও এক প্রকার রহস্য। যেন সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা যেন অবর্ণনীয়। তের মনে হলো অফিসার মোস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তাদের তাই মনে হয়। মোস্তাকিন আখির ভাইয়ের সাথে কথা বলছে, তবে আশ্চর্য হওয়ার মতো ব্যাপার হলো এদের কারো সাথে কারোরই চেহারার মিল নেই। তে লক্ষ্য করলো আখির ভাই সোহেল এক দৃষ্টিতে বোনের লাশের দিকে তাকিয়ে আছে, তবে তার চোখে পানি নেই। এরা কেউ কাঁদছে না, সবাই শুধু তাকিয়ে দেখছে। তার উপর কারো সাথে কারো চেহারার মিল নেই। মেয়েটি ধর্ষণের শিকার তো বটেই, তবে তার মরা দেহটা যেন চিৎকার করে বলে দিচ্ছে কোনো সাইকো দ্বারা মারাত্মকভাবে সংগঠিত হয়েছে সে। পুলিশ মেয়েটির ভাইকে জিজ্ঞাসা করছে তারা কাউকে সন্দেহ করে নাকি। ভাইটি বারণ করে দিল তারা কাউকে সন্দেহ করে না, আর কোনো প্রকার কোনো কেসও করতে চায় না। বোনের লাশটি দিয়ে দিলে তারা চলে যাবে, বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবে। পুলিশ আশ্চর্য হচ্ছে তাদের কথায়। অফিসার মোস্তাকিন ইন্সপেক্টর রশিদকে বলল যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করতে, বডিটাকে ফরেন্সিক ক্লাবে পাঠানোর ব্যবস্থা করতে। ইন্সপেক্টর রশিদ মাথা নাড়ালো, বলল কিন্তু স্যার গার্ডিয়ানরা তো লাশ বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে, খুব জেদ ধরছে, কোনোভাবেই লাশ কাটাছেঁড়া করতে দিতে চাচ্ছে না। এরই মধ্যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল এগিয়ে এসে মোস্তাকিনের সাথে হাত মিলালো, নিজের পরিচয় দিল। মোস্তাকিন নিজের পরিচয়টি বলল, সৈয়দ মোস্তাকিন মহান, ইনভেস্টিগেটেড পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ডিপার্টমেন্ট। প্রফেসর আরো কিছু বলতে চাইল, কিন্তু মোস্তাকিন পাত্তা দিল না। সোজা হেঁটে চলে গেল ইউনু আর জঙ্কুকের সামনে। ইউনু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো। জঙ্কুক কোনো মতে ফোন থেকে মাথা তুলে বলল, গুড জব অফিসার। মোস্তাকিন সামান্য হাসলো অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করেই বলল, লোকেরা আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল? ইউনু বলল, আপনি তুলছেন না? আমি আমজনতার থেকে খানিকটা আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরে। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। কথাটি বলেই মুস্তাকিন চোখ মারল ইউনুকে। ইউনু পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদেরকে ইশারা করলো চলে যেতে। সালমা খাতুন এখনো চিৎকার করে কাঁদছে, লোকেদের চাপা গুঞ্জন। জঙ্কুক জবাব দিল মুস্তাকিনকে, আপনার চাকরি ধরেন আমি রক্ষা করব, তাইলে আঙুল তুলে জেলে ভরবেন তো? আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্ট, কোনটা ধরবো? ইউনু প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞাসা করতে চান অফিসার? আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে লাশটা ফেলে রেখে গিয়েছে কখন সেই ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে? ইউনু মাথা নেড়ে জবাব দিল, আমাকে কল করা হয়েছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম, ছেলেরা কল করে জানালো। জঙ্কুকের দিকে তাকালো মুস্তাকিন। জঙ্কুকও মাথা নাড়ল, ভাই আমাকে জাগিয়ে নিয়ে এসেছে, আমিও ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞাসা করলো, আপনারা একসঙ্গে থাকেন? জঙ্কুক মাথা নাড়ল, হুম, এক বাড়িতে থাকি, এক ঘরে থাকতাম, লোকেরা বদনাম করবে, এর জন্য থাকা হয় না। বদনাম তো আবার এমনিতেই কম হয় না আমার। মুস্তাকিন ইউনুকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন, আপনিও আসতে পারেন। ইউনু দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলল, আমি আসতে পারবো না, আব্বা যাবে, আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন সাহেব চেয়ার ছেড়ে উঠে ওখান থেকে চলে যায়। একটু হাঁটতে হাঁটতে পেছনে তাকিয়ে দেখে ইউনু একই ভঙ্গিতে মুখটা গম্ভীর করে পায়ের ওপর পা তুলে বসে আছে, আর জঙ্কুক একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে। জঙ্কুক দু ঠোঁটের মাঝখানে সিগারেট রেখে ভুরু কুচকে তাকিয়ে আছে সামনে বোরকা পরা মেয়েটির দিকে। মেয়েটির সাথে অফিসার মুস্তাকিন ধাক্কা খেয়েছে, কিন্তু মেয়েটি অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। আখির লাশটা ফরেন্সিক টেস্টের জন্য শহরে পাঠানো হয়েছে, তা মুস্তাকিন সাহেব চাচ্ছিল না। আখির মা মুস্তাকিনের হাতে ধরে কান্নাকাটি করেছে। সে চিৎকার করে বলেছে, আমার মেয়েটার শরীর আর কোনো শুয়োরের বাচ্চার হাতে দিস না বাবা। কিন্তু সে কিচ্ছু করতে পারল না, কারণ এটা তার একার সিদ্ধান্ত না, উপর মহলের হুকুম। সন্ধ্যা হতে বেশি সময় বাকি নেই। দুনিয়ার সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুমটা ভেঙে গেল জঙ্কুকের। অ্যালার্মটা তখনও বাজছে। উপর হয়ে শুয়েছিল, চিত হয়ে শুয়ে বলল, সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি, বাজলে বাজতেই থাকে। সমুদ্রের ছেলে ঘড়ি আমার, আমি উঠছি, হ্যাঁ এবার অফ যা। ঘড়িটা ভাঙতে পারলে ভালো লাগতো, কিন্তু ভাঙলো না। টাকার ঘা কলি যায়, মুখে চোখে পানি ছিটিয়ে এসেছে। ঝিমুনিটা যেন কমছেই না। প্রথমে ঝুড়িতে, তারপর এক এক করে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটি খুঁজলো, পেল না। চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে আসলো জঙ্কুক। মামি, ও মামি, ওই শতালু নানির মেয়ে,
কাজের মহিলাকে জিজ্ঞাসা করলো সেই শালির চেংড়ি কই। দৌড়ে ঘর থেকে বের হয়ে এলো শাহানা, জিজ্ঞাসা করলো কি সমস্যা, শাড়ির মতো চিল্লাচ্ছিস কেন? জঙ্কুক দাঁত খিচে বলল, আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে, কার বালটা পরবো এখন আমি? তোর শার্টের কি অকাল হয়েছে? আলমারি খুললেই তো ছোটখাটো একটা শার্টের গোডাউন পাওয়া যাবে। সব সময় কি তোর শার্টের পেছনে দৌড়াবো আমি? আমার কোনো কাজ নেই, অন্য একটা পরে বের হয়ে যা। জঙ্কুক মুখ খুলতে গিয়ে নিয়ন্ত্রণ করে ফেললো নিজেকে। তার মুখ খুললেই তো বকা ছাড়া ভালো কিছু বের হওয়ার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না, এরপরও কথা বলতে গিয়ে খেপা সুরটাই এলো। তো একটা বের করে দাও না সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই বসে থাকি না আমি, কাজ আছে অনেক। উঠতেই তো দেরি হয়ে গেল, আবার শার্ট ভাড়া নিয়ে রং করতাছো আধা ঘন্টা ধইরা। অরুণিধি ওরফে রোজ বের হয়ে এসে দাঁড়ালো সেন্টার টেবিলের এক পাশে। জঙ্কুক ওর দিকে ফিরল, কঠিন সুরে আদেশ করলো, রোজ আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হয়েছে, আমার একটা শার্ট বাইর করে দাও তো, যাও কুইক। জঙ্কুকের ঘরে ঢুকলেই পুরুষালী এক গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে রোজের। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওকে মাতাল করে রাখার কারণ, তাহলে ঘরটাও তো তার কাছে বড় আকাঙ্ক্ষিত। প্রতিদিন জঙ্কুক বের হয়ে যাওয়ার পর পুরো ঘরটাকে আবার নতুন করে উল্টাপাল্টা করে রোজ, আবার শুরু থেকে গোছায় বেশিক্ষণ এই ঘরে থাকার লোভে। যতক্ষণ এই ঘরে থাকবে বুকের ভেতরে কি যেন এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারি খুলে খুঁজে খুঁজে একটা কালচে রঙের শার্ট বের করলো, আবারও দ্রুত সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রত্যেকটা বিন্দু তার গোছানো। অবশেষে চেকচেক একটা শার্ট বের করলো। ভুলভাল শার্ট নিলে দেখা যাবে, পছন্দ না হলে জঘন্য ভাষায় গালি দিবে জঙ্কুক, ছুঁড়ে ফেলে দেবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়নি বলে সবগুলো শার্ট বাথরুমের কমোডের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। তারপর ক্লিনার এসে সবগুলো শার্ট বের করে বাথরুম বাঁচিয়েছে। পরে আবার নতুন শার্ট কিনতে হয়েছে অনেক, না কেনা অবধি ইউনোর শার্ট পরেছে। বেছে বেছে একটা মিশ্র ছাই রঙের শার্ট এনে দিল জঙ্কুককে। জঙ্কুকের সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সমস্ত রঙের শার্ট বেছে বেছে কিনে আনে। এই বদরাগী পুরুষটাকে যে খুব ভালো লাগে রোজের। লোকে শুনলে বলবে, তোর নিশ্চয়ই রুচিতে দোষ আছে রোজ, নয়তো জঙ্কুকের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে কেউই পড়ে। আজ পৌরসভা অফিসে বৈঠক আছে, নির্বাচন কাছে। ইউনো বলেছে ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে, সেই বিষয়ে আলোচনা চলবে। জঙ্কুক পৌরসভায় না গিয়েছে কাই ওরফে পলাশ আসগরের গাঙের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধা ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কার স্টার্ট দিয়েছে বোগাম, বসলো ড্রাইভিং সিটে। জঙ্কুককে জিজ্ঞাসা করলো, ভাই আমরা কই যাচ্ছি এখন? চেয়ারম্যান কাকা ডাকছে। বোগাম গাড়ি চালাতে চালাতে দ্রুত ঘাড় নাড়িয়ে বলল, চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? না মানে আপনাকে ডাকছে কেন? উল্টাপাল্টা কিছু করব না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় টার্গেট কেন করব? কথা শুনে হাসলো বোগাম। জঙ্কুক বলল, আয় তোর এই কেছো বাদরের মতো হাসিটার একটা ছবি তুলি। বাই এনি চান্স যদি পটকে যাস তাহলে এই ছবিতেই মালা চড়ামো। জঙ্কুক ফোনের ব্যাক ক্যামেরা অন করে বোগামের দিকে ধরলো। হঠাৎই একটা মাল বোঝাই ট্রাক সামনে এসে পড়লো ওদের গাড়ির। বোগাম প্রথমে নিয়ন্ত্রণ হারালো, তারপর দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা এক সাইডে নেওয়ার চেষ্টা। ততক্ষণে ডান পাশ দিয়ে আরেকটা মাল বোঝাই গাড়ির ট্রাক এসে উপস্থিত। ডান পাশের গাড়িটা যেই পজিশনে রয়েছে তার ফলে সামনের ট্রাকটা ওদের গাড়ি পিছে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওপাশেও জায়গা নেই। কয়েক সেকেন্ডের মধ্যে ডান পাশের গাড়িটা যেন আরো স্লো হয়ে গেল। বোঝাই যাচ্ছে ওদের গাড়িটা আটকে রাখার চেষ্টায়। জঙ্কুক সব সময় খারাপ কিছুর জন্য প্রস্তুত। বোগামো হলো, আর কিচ্ছু করার নেই। সামনের ট্রাকটা খুব কাছে প্রায়। আচমকাই পাশের ট্রাকটা ওদের রেখে দ্রুত গতিতে এগিয়ে চলে গেল। এদিক দিয়ে সামনের ট্রাকটাও যেন ওদেরকে বাঁচিয়ে দিল। ট্রাকটা চলে গেল নাকি বোগাম নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বোঝা যাচ্ছে না। সেকেন্ড 30-এর মধ্যেই ঘটে গেল পুরোটা ঘটনা। জঙ্কুক গাড়ির জানালা দিয়ে মুখটা বের করে পেছনে তাকিয়ে দেখে নিল ট্রাকটা একবার। এখনো তার হৃদস্পন্দন ধরাস ধরাস করছে। জঙ্কুক বুকের দিকে তাকিয়ে বলল, শালা এত লাফাস কেন? যতক্ষণ পর্যন্ত ট্রাকটি দেখা যাচ্ছিল জঙ্কুক সেদিকেই তাকিয়েছিল। ট্রাকটি চলে যেতেই জঙ্কুক ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। বোগামকে বলে, ট্রাকটা কার জানিস বোগাম?
রিমঝিম বৃষ্টি নেমেছে বাহিরে। ইউনু রাত 11টার দিকে বাড়ি ফিরল। দোতলার সিঁড়িতে ছাতাটা বাঁধিয়ে রেখে ঘরে ঢুকলো। নেন্সি এগিয়ে এলো স্বামীর দিকে। ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিতে নিতে জিজ্ঞাসা করলো, এত দেরি করে এলেন যে? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটকে আছে। ইউনু সমস্ত কথা এড়িয়ে বলে, একটা গামছা দাও আগে। নেন্সি বুঝতে পারলো কোনো কারণে ইউনুর মেজাজ বিগড়ে আছে। ইউনু হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসলো। নেন্সি রান্নাঘরে ঢুকলো। খাবার গরম করে এনে টেবিলে সার্ভ করতে শুরু করলো। ইউনু রোজকে ডেকে এনে বেসুজিকে ডাকতে পাঠালো, কিন্তু বেসুজি খাবে না। বলে দিয়েছে জঙ্কুক আসলে তার সাথেই খাবে। ইউনু কথা বাড়ালো না, রোজকে খেতে বসতে বলল। বেসুজি হচ্ছে ইউনুর ছোট বোন আর রোজ হচ্ছে ইউনুর খালাতো বোন। ইউনুর মা শাহানা এসে টেবিলে বসলো। ততক্ষণে নেন্সি খাবার পরিবেশন করে ফেলেছে। শাহানা নিজের ছেলের পাতে ভাত তুলে দিল। ওই বাদর ফিরবে না? কত রাত হলো, বাড়িতে ফিরে কখন সে? ইউনু গামছা দিয়ে ভেজা মাথা মুছতে মুছতে বলে, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে। আপনি বসুন, ভাত খান। তা কেন ফিরবো? তুই শাসন করার বদলে আশকারা দিয়ে দিয়ে আরো বেয়াদব বানাইতাছস ওরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এ নিয়ে এত ঘ্যানঘ্যান করার মতো তো কিছু নাই। জঙ্কুক ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই। আপনি বসুন, শরীর ভালো আপনার? শাহানা বেগম ছেলের প্লেটে আরেকটা ডিম তুলে দিল। যদিও হাই প্রেশার, তারপরও ছেলেটা ডিম ভুনা খুব পছন্দ করে। সে বলল, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতাছস আমার মাথায় ঢুকতাছে না। তোর বাপ আবার আসবো কখন? যে বিষয় মাথায় ঢুকে না আম্মা, সেটা মাথায় ঢোকানোর চেষ্টা করবেন না। লবণ দিন, আব্বা থানায় গেছে, চলে আসবে। আপনাকে খেতে বলছি আম্মা, ওষুধ খাবেন ভাত খেয়ে। হঠাৎ করে শাহানা বেগম চমকে বলল, থানায়? আবার থানায়? মাইয়াটা মরছে তো মরছে, আমার বাড়ির মানুষগুলারে ফেসাতে ফালাইয়া গেছে। ওহ আম্মা, এ আলাপ কেন? আব্বা যদি থানা কাছারিতে না ঘুরে তাহলে মেম্বার হয়েছে কেন? জনগণের সাহায্যে এগিয়ে যাওয়াই আব্বার কাজ। আর থানায় যাওয়া মানে কি গ্রেপ্তার হয়ে যাওয়া? আর গ্রেপ্তার হবেই বা কেন? নেন্সি, এই নেন্সি, কোথায় তুমি? নেন্সি রান্নাঘর থেকে লেবু কেটে বাটিতে করে নিয়ে এসে দাঁড়ালো স্বামীর পাশে। 2 পিস শসা, 1 পিস লেবুর টুকরো ইউনুর পাতে তুলে দিয়ে শাড়ির আঁচল দিয়ে ইউনুর মাথাটা ভালোভাবে মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভিজা, সেটা ঠিক করে দিল। ইউনু এক পলক তাকালো নেন্সির দিকে। সবাইকে কি আলাদা আলাদা করে খেতে বলতে হবে? সে এখন খাবে না, কারণ ইউনু গোসল করবে। গামছা, লুঙ্গি এটা ওটা এগিয়ে দিতে হবে। সে বলল, জঙ্কুক ভাই আসুক, সুজি আপু তো খায়নি, সবাই একসাথে পরে খেয়ে নেব। খাওয়া শেষ করে ইউনু গোসলে ঢুকলো। লুঙ্গি আর গামছা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে নেন্সি। দরজাটি আধ খোলা। গোসল শেষে লুঙ্গি পরতে পরতে বিছানায় গিয়ে বসলো। নেন্সি তাকিয়ে আছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। প্রতিদিন রাত বিরাতে গোসল করার কি প্রয়োজন এই লোকটার? ঠান্ডা লাগে না নাকি? বোঝে না নেন্সি। নেন্সি প্রতিদিনের মতো তোয়ালে হাতে নিয়ে বিছানায় উঠে আলতো হাতে স্বামীর মাথার ভেজা চুল মুছে দিতে লাগলো। একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? যত্ন করার কি? তুমি আছো না করতে? বিয়ে করার একটু ফায়দা হোক। হাত কেটেছে কি করে? এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাত টেনে ধরে এনে কোলে বসালো নেন্সিকে ইউনু। শাড়ির আঁচলটা কাঁধ থেকে পড়ে গিয়েছিল, সেটা আলতো হাতে তুলে দিল। পেট সহ কোমরটা জড়িয়ে ধরে বলল, আমি যদি আমার যত্ন নেই তাহলে তোমাকে তুলে এনেছি কেন? নেন্সি মাথা নুয়ে ফেললো। গম্ভীর হলো ইউনুর মুখ। এক হাত কোমর থেকে সরিয়ে ফোনটা হাতে তুলে কাউকে ফোন দিল। সঙ্গে সঙ্গেই নেন্সি উঠে দাঁড়ালো ইউনুর হাত ছাড়িয়ে। ইউনুর ভেজা মাথায় আরো 2-1 বার হাত বুলিয়ে স্যাভলন আর তুলা নিয়ে এসে ইউনুর পায়ের কাছে বসলো। ইউনু বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো। নেন্সি তার হাতের ক্ষত স্থান পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না, তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথায় পড়ে আছে সে নিজেও জানে না। ফোন থেকে দূরে হয়তো কোনো বিছানায় পড়ে আছে। ইউনু ভুরু কুচকে বলে, আজকে মানুষ খুব বুঝতে শিখে গিয়েছো এই বাড়ির ছেলেকে। এবারে ওবারে কি? ছোটবেলা থেকেই এগুলো দেখতে দেখতেই বড় হয়েছে। না বুঝলেও বুঝতে হয়েছে কে কি করছে কখন। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন? তুমি ছাড়াও। ইউনুর হাতের ক্ষত স্থানে খামচে ধরল নেন্সি কথাটি শেষ হওয়ার আগেই।
জানি মেরে ফেলবো একদম। চিনেন না আমার বাপ ভাইকে? কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দেব। ইউনু হাসে, হাতের ক্ষতর দিকে তাকায়। যেই ক্ষততে এতক্ষণ যত্ন করে মলম লাগাচ্ছিল সেখানে খামচে ধরে নখের আঁচড়ায় রক্ত বের করে দিচ্ছে। ইউনু কিছুই বলল না, তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তার খেয়াল হতেই দাঁত খিচে জিদের সাথে বলে উঠল নিন্সি। আর জঙ্কুক ভাইয়া সম্পর্কে খুব ভালোই জানি। নিন্সি জানে ইউনু জঙ্কুকের ব্যাপারে খারাপ কিছু শুনলে সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। ইউনুর মুখটা মলিন হয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদেও থাকতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজেই তো একটা আস্তে বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জঙ্কুকের ব্যাপারে নিন্সির এমন তেজটা উক্তি শুনতে একটুও ভালো লাগছিল না। সে গম্ভীর হয়ে বলল, তোমার উপর কখনো খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? নিন্সি তাকিয়ে থাকে ইউনুর কঠিন মুখের দিকে। অ্যান্টিসেপটিক লাগিয়ে উঠে দাঁড়ায়। জঙ্কুক দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক না, জানো তো। নিন্সি কথা বলে না। ইউনু নিন্সির হাত ধরে টেনে বসায়, তারপর ওর কোলে মাথা রেখে টান টান করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে বলে, কথা বলছো না কেন? আমার চেয়েও জঙ্কুক ভাই বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? ইউনু চুপচাপ শুয়ে থাকে চোখ বুজে। জবাব না পেয়ে নিন্সি জিজ্ঞাসা করে, হাত কেটেছে কিভাবে? দেয়ালে খুশি লেগেছিল। দেয়ালে খুশি লাগলে এভাবে কাটে? আমাকে শেখাচ্ছেন? ইউনু ভুরু কুচকে তাকায় নিন্সির দিকে। হুঁশিয়ারি করছো আমার সাথে? ইন্টারেস্টিং। তাহলে বলো, দেয়ালে খুশি মারলে হাত কিভাবে কাটে? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পিটালে এভাবে কাটে সেটা জানি। কি পিটিয়েছেন? আমার পেশা দুটোই। পেটানো? নতুন কি? আমি তো ভদ্রলোক না, নেন্সি। ইউনু কথাটি বলেই উঠে দাঁড়ায়। নেন্সি চলে যায় দরজার কাছে। নেন্সি জানে ইউনু এখন মোটা একটা বই হাতে নিয়ে চশমা চোখে দিয়ে বই পড়বে, তবে আজকে আর সেটা হলো না। ইউনু ধমক দিয়ে বলল, দরজা বন্ধ করে আসো। আসবো না। আমি উঠে গিয়ে ধরলে কিন্তু কাল সকালে তোমার খবর আমাদের পত্রিকায় ছাপানো হবে। আমাকে টলারেট করতে পারবে না, কিন্তু অবাধ্যতা আমি পছন্দ করি না। ছি, কি সমস্ত ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না মশাই, আমি আপনার বউ। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। ইউনু বইটা রেখে ফোনটা হাতে নেয়। ফোন কানে ধরে নেন্সিকে উদ্দেশ্য করে বলে, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কলটা রিসিভ করলো জঙ্কুক। হ্যালো ভাই। কোথায় তুই? রাত কয়টা বাজে? দেরি হইব আসতে, ক্লাবে আসি। ক্লাবে কি করিস? ক্রাম খেলি। ঢকঢক করে গিলতাছে কে? আমার নাম জঙ্কুক, ভদ্র নাম জয়ামির জঙ্কুক। জেনে খুব আনন্দিত আর উপকৃত হইলাম। দয়া করে বাড়িতে আসেন। ভাই বাসায় গেছো কখন? মামা আসছে বাসায়। নিচে এসে দাঁড়াতেই নিচের হাত ধরে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দেয় ইউনু। তারপর নিচের উপরে উঠে গালের সাথে গাল ঘষতে ঘষতে নিচের গলাতে মুখ ডুবিয়ে শক্ত করে কামড় বসিয়ে দেয়। তখনও তার কানে ফোনটা ছিল। জঙ্কুককে বলে, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় যাওয়ার কথা ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাচ্ছিস না বহুদিন। আধা ঘন্টার মধ্যেই বাড়িতে পা রাখবি, নয়তো তোকে থাপ্পড় মেরে সোজা করে দেব। কথাটি শুনেই দ্রুত কলটা কেটে দেয় জঙ্কুক। ইউনু নেন্সির দিকে তাকিয়ে বলে, স্বামীর কেসমতে গাফলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতার জন্য তোমাকে এখন শাস্তি দেব। কথাটি শোনা মাত্রই নেন্সি ইউনুর পিঠে জোরে খামচে ধরে। জঙ্কুককে এত প্রশ্রয় দেন কেন আপনি? ওকে খারাপ বানানোর পেছনে শতভাগ আপনি অপরাধী। এটা কি ওর ভালো চাওয়া নাকি ওকে ধ্বংস করা? কথাটি শেষ করতে পারে না নেন্সি। তার আগে ইউনু নেন্সির ঠোঁটে চুমু খেতে শুরু করে, আর প্রচুর পরিমাণে টিপ ভাবে চুমু খাচ্ছিল, যেন এই কথা বলার জন্য তার ঠোঁট দুটো আজকে ছিঁড়েই ফেলবে। নেন্সির ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে আসবে। ইউনু নেন্সির ঠোঁট ছেড়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ঘষতে ঘষতেই বলে, ধ্বংস আর সৃষ্টির মধ্যে যে দেয়ালটা আছে তা খুব মসৃণ। নেন্সি, বলতে পারো মুদ্রার এপিট ওপিট, পার্থক্য একটাই, শুধু পাশ পরিবর্তন। জঙ্কুক স্বাধীন চেতার ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চায় আমি ওকে সেভাবে চলতে বলেছি। ও যা করে আমার কোনো কিছুতে বাধা দিতে ইচ্ছা করে না কখনো। ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কতটা চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। কথাটি শেষ করেই নেন্সির ব্লাউজ খুলে বুকে মুখ ডুবিয়ে দিল ইউনু। যত যাই হয়ে যাক, দিন শেষে এই লোকটার কাছেই তাকে স্যালেন্ডার করতেই হয়। এভরিওয়ান, প্রথমবারের মতো আমার গল্পে তেকুকের আগে অন্য কেউ রোম্যান্স করলো। কোনো ব্যাপার না, ফ্ল্যাশব্যাক তাড়াতাড়ি শেষ করার জন্যই বড় বড় পার্ট দিচ্ছি। এখন সবাইকে শুধু গল্পের চরিত্রগুলাতে পরিচয় করাচ্ছি। যখন ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যাবে তখন শুধু তেকুক থাকবে। সো যাদের আমার এক্সপ্লেন ভালো লাগছে অবশ্যই কমেন্টস করবে, লাইক করবে। যারা সাবস্ক্রাইব করো নাই করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।